বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব, সেটা হচ্ছে HTML এ টেবিলের ব্যবহার শিখব। HTML এ টেবিলের ব্যবহার তোমরা আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে এবং শুনবে, এবং সবাই খাতা কলম নিয়ে বসে যাও। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। চলো আমরা ক্লাস শুরু করে দেই। তবে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসির মাহমুদুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সম্পাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি দেখো শ্রেণী আমি একাদশ ও দ্বাদশ শ্রেণী। বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, পাঠ শিরোনাম চতুর্থ অধ্যায় টেবিলের ব্যবহার। তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তোমরা বলতে পারবে? নিশ্চয় বলতে পারবে এটা একটা টেবিল। তাহলে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল। এটি কি কাজে ব্যবহৃত হয়? এই টেবিল অনেক কাজে ব্যবহার হয়। এই টেবিলের ভিতরে ওই উপরে আমরা পড়ি, কোনো বইপত্র গোছাই রাখি, অনেক কিছু কাজ করি। তাহলে নিচেও একটা দেখো এরকম একটা, এটার নামও কিন্তু টেবিল। তাহলে দেখো এই টেবিলে আমরা অনেক কিছু তথ্য রাখতে পারি, অনেকের নাম, রুল, অনেক কিছু রাখা যায়। তাহলে দেখো পাশে একটা আমি টেবিল দিয়ে দিচ্ছি, ফেভারিট স্পোর্টস, বেসবল, বাস্কেটবল, টেনিস বল, সোর্সার, সুইমিং, স্কেটিং, এরকম। তাহলে এগুলা এটাও টেবিল, এটাও টেবিল, এটাও টেবিল। তাহলে তাহলে নিশ্চয় এবার বুঝতে পারছো যে আজকে আমাদের পাঠ হচ্ছে HTML এ টেবিলের ব্যবহার। HTML এ টেবিলের ব্যবহার। তাহলে শিখো। ফলে দেখো আমরা এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যারা শিখতে পারবে, যা যা শিখতে পারবে, টেবিল ট্যাগের ব্যবহার কি তা বলতে পারবে। 2 নম্বরে TR, TD, TH ট্যাগের ব্যবহার কি তা বলতে পারবে। তারপরে 3 নম্বরে অ্যাট্রিবিউটগুলোর ব্যবহার দেখাতে পারবে। 4 নম্বরে টেবিল ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবে। তাহলে এই পাঠ শেষে আমরা যে দক্ষতা অর্জন করব সেটা হচ্ছে 1 নম্বরে টেবিল ট্যাগের ব্যবহার কি তা বলতে পারবে। TR ট্যাগ, TD ট্যাগ, TH ট্যাগের ব্যবহার কি তা বলতে পারবে। টেবিলের অ্যাট্রিবিউটগুলো ব্যবহার দেখাতে পারবে। টেবিল ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবে। তাহলে আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো এবারে কেন টেবিল ব্যবহৃত হয়। তাহলে দেখো টেবিল হচ্ছে ভিন্ন ধরনের কোনো বৃহৎ আকারের ডেটাকে চকবদ্ধ বা সারিবদ্ধভাবে প্রকাশের একটি উত্তম পদ্ধতি। তাহলে টেবিল দ্বারা আমরা যে কোনো বৃহৎ আকারের ডেটা, তাহলে সেটাকে আমরা সারিবদ্ধভাবে বা চকবদ্ধভাবে প্রকাশ করতে পারি। প্যারাগ্রাফ বা বক্সের পরিবর্তে যে কোনো ডেটাকে টেবিল হিসেবে সাজিয়ে ওয়েব পেজে উপস্থাপন করা যায়। এমন কিছু তথ্য আছে যা প্যারাগ্রাফ বা বক্সের পরিবর্তে টেবিল আকারে উপস্থাপিত হলে অধিক অর্থসহ ও মনোরম হয়। HTML এই ধরনের তথ্য বা ডেটাকে মার্কআপ করার জন্য টেবিল ব্যবহৃত হয়। যেমন একটি ক্লাসের ছাত্রছাত্রীদের রোল, নাম, বিভাগ এবং প্রাপ্ত নম্বর ওয়েবে প্রকাশ করার জন্য টেবিলের কাঠামোতে উপস্থাপন করাই ভালো। এবার আসো আমরা একটা টেবিলের কতগুলো উপাদান আছে। 3টে উপাদান। একটা হলো রো, কলাম, সেল। যে সমস্ত উপাদান নিয়ে একটি টেবিল কাঠামো গড়ে ওঠে সেগুলো হলো রো, কলাম, সেল। রো মানে সারি, কলাম মানে স্তম্ভ খাড়া খাড়া যেগুলা, সেল মানে ঘরগুলা। তাহলে আমরা বুঝলাম 3টা উপাদান। টেবিল তৈরিতে কিছু ট্যাগ ব্যবহৃত হয়। টেবিল তৈরি করার জন্য মূলত যে ট্যাগ ব্যবহার করা হবে সেটার নাম হচ্ছে টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ ব্যবহার করা হয়। এই টেবিল ট্যাগটি একটি কন্টেইনার ট্যাগ বিদায়ের ক্লোজিং ট্যাগ স্ল্যাশ টেবিল ও রয়েছে। তাহলে টেবিল একটা কন্টেইনার ট্যাগ, এই জন্য এটার শেষ ক্লোজিং ট্যাগ স্ল্যাশ দিয়ে টেবিলটা শেষ করতে হবে। টেবিল এবং স্ল্যাশ টেবিলের ট্যাগ দুইটির মধ্যবর্তী স্থানেও আরও কিছু ট্যাগ ব্যবহৃত হয়, যেমন ক্যাপশন। ক্যাপশন একটা ট্যাগ, শিরোনাম প্রকাশের জন্য ক্যাপশন ট্যাগ। TR ট্যাগ,
টিডি ট্যাগ, টিএইচ ট্যাগ, টেবিল হেডিং। তাহলে এখন আসলে আমরা টেবিল ট্যাগের বর্ণনা, টেবিলে ব্যবহৃত ট্যাগের বর্ণনা আমরা আরও একটু যাই। ক্যাপশন, তাহলে এই ক্যাপশন ট্যাগ টেবিল টাইটেল বা লেবেল প্রদর্শনের জন্য এটি ব্যবহৃত হয়। টেবিল ট্যাগের পরেই টেবিলের রো ট্যাগের আগে ক্যাপশন ট্যাগটি ব্যবহৃত হয়। যদি টাইটেল লিখতে চাই তবে টেবিল ট্যাগটির পরে ক্যাপশন ট্যাগটি লিখতে হবে। এবার আসো আমরা টেবিলের ব্যবহৃত ট্যাগের বর্ণনা। টিয়ার ট্যাগ, একটি টেবিল টিয়ার ট্যাগ দ্বারা সারি বিভক্ত থাকে। টেবিলের সারি ধারণ করার জন্য টিয়ার ট্যাগটি ব্যবহৃত হয়। টিয়ারের পূর্ণরূপ হলো টেবিল রো। টিয়ার মানে টেবিল, রোটিতে টেবিল, আর্থে রো, অর্থাৎ যতগুলা রো তৈরি করব ততগুলোর জন্য আমরা এই টিয়ার ট্যাগ ব্যবহার করতে হবে। একটা যদি রো হয় তাহলে টিয়ার ট্যাগ লাগবে একটা, দুইটা হইলে দুইটা, তিনটে, এরকমভাবে আমরা যতগুলা রো চাই ততগুলা টিয়ার ট্যাগ ব্যবহার করতে হবে। এরপর আসো টিডি ট্যাগ। টিডি মানে টেবিল ডেটা। প্রতিটি রো আবার টিডি ট্যাগ দ্বারা ডেটা সেলসমূহ বিভক্ত থাকে। টিডি এর পূর্ণরূপ হলো টেবিল ডেটা, যা একটি ডেটা সেলের কন্টেন্ট। টিএইচ ট্যাগ, টেবিলের মধ্যে হেডিং দেওয়ার জন্য টিএইচ ট্যাগ ব্যবহৃত হয়ে থাকে। টিএইচ ট্যাগের পূর্ণরূপ হলো টেবিল হেডার। টেবিলে ব্যবহৃত অ্যাট্রিবিউট সমূহ, এতক্ষণ আমরা ট্যাগ নিয়ে আলোচনা করেছি, টিআর ট্যাগ, টিডি ট্যাগ, টিএইচ ট্যাগ। এখন আমরা টেবিলে ব্যবহৃত অ্যাট্রিবিউট, কতগুলো অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, টেবিলের মধ্যে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, যেমন বর্ডার। টেবিলের মধ্যে অ্যাট্রিবিউটগুলো দেখো। বর্ডার মানে যে দাগগুলো চতুর্পাশে যে দাগগুলো থাকে এটাই হলো বর্ডার। অ্যালাইন অর্থাৎ বিন্যাস, টেবিলটাকে বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে। ওয়াইড, টেবিলটা ওয়াইড কতটুকু হবে, চৌড়া কতটুকু হলো। সেল স্পেসিং, সেল প্যাডিং, কল স্পান, রো স্পান, এগুলো হলো টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট। তাহলে এরপরে আসো টেবিলে ব্যবহৃত অ্যাট্রিবিউট সময় বর্ণনাতে দেখো বর্ডার। প্রথমে যে আমরা বর্ডার একটা অ্যাট্রিবিউট, টেবিলের বর্ডার দেওয়ার জন্য অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। যেমন টেবিল বর্ডার ইকুয়াল টু 1 লিখছি আমরা, 1। এখানে যদি 1 লিখি তাহলে বর্ডারটা একটু চিকন আকারে হবে। 2 লিখলে আরও একটু মোটা হবে। 3 লিখলে, টেবিল বর্ডার ইকুয়াল টু যদি আমরা 3 লিখি তাহলে আরও মোটা হবে। এরকম যত সংখ্যা, বড় সংখ্যা দিব তত টেবিলের চতুর্দিকের যে বর্ডারটা হবে এটা মোটা হবে। এরপরে আরেকটা অ্যাট্রিবিউট দেখো, কল স্পান। কল স্পান মানে কলাম, কয়েকটা কলামকে একত্রিত করা। একটি সেলকে একাধিক কলাম পর্যন্ত বিস্তৃত করার জন্য কল স্পান অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। কল স্পানের সিনট্যাক্স হলো এরকম। টিএইচ ট্যাগ, দেখো টিএইচ ট্যাগের ভিতরে আমরা কল স্পান এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করলাম ইকুয়াল টু নাম্বার, অর্থাৎ এখানে নাম্বার, তুমি কল স্পান যদি 2 দাও তাহলে 2টা কলামকে একসাথে একটা করে ফেলবে। 3 দিলে 3টা কলামকে একটা করবে। 4 দিলে, এখানে নাম্বারটা হলো যে নাম্বার দিবা ওই কয়টা কলামকে একসাথে করে ফেলবে। টিডি দেখো, কল স্পান, টিএইচের আমরা কল স্পান ব্যবহার করতে পারি, টিডিতেও কল স্পান ব্যবহার করতে পারি। কল স্পান ইকুয়াল টু নাম্বার, যে কোনো একটা নাম্বার 2, 3, 4, 1 দেওয়ার দরকার নেই, এরকম হইতে পারে। যদি কলামের বিস্তৃতি 2 ঘর পর্যন্ত বাড়াতে চাই তবে টিডি কল স্পান ইকুয়াল টু 2 নির্দিষ্ট করে দিতে হবে। এরপর আসো রো স্পান। একইভাবে কল স্পানের মতো রো স্পান যে অ্যাট্রিবিউট আছে আমরা এটা নিয়ে আলোচনা করব। একটি সেলকে একাধিক রো পর্যন্ত বিস্তৃতি করার জন্য রো স্পান অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, অর্থাৎ কয়েকটি রোকে একটি রোতে রূপান্তর করাই হলো এই রো স্পান অ্যাট্রিবিউটের কাজ। রো স্পানের সিনট্যাক্স হলো দেখো, টিডি কল স্পান, সরি এখানে রো স্পান হবে নাম্বার, এখানেও নাম্বার দিতে হবে, এখানে রো স্পান হবে। তাইলে এখানে নাম্বার হবে, নাম্বারও আগের মতোই আমরা 2, 3, 4 যত দিব ততগুলা। যেমন 2 দিলে দুইটা রোকে একসাথ করবে। যদি রো বিস্তৃতি 2 ঘর পর্যন্ত বাড়াতে চাই তবে টিডি রো স্পান ইকুয়াল টু 2 লিখব, নির্দিষ্ট করে দিতে হবে। এরপরে দেখো সেল স্পেসিং অ্যাট্রিবিউট। সেল স্পেসিং, সেলের স্পেস, এক স্পেস থেকে একটা সেলের
এই ঘর থেকে ওই সেলের কতটুকু দূরত্ব হবে। দেখো এটা পিক্সেলে আমরা পরিমাপ করে থাকি। পিক্সেল মানে ফিক্সার এলিমেন্ট। একটি সেল থেকে আরেকটি সেলের মাঝে ফাঁকা জায়গা রাখা যায় এই সেল স্পেসিং ব্যবহার করে। সেল স্পেসিংয়ের সিনট্যাক্স হচ্ছে টেবিল সেল স্পেসিং ইকুয়াল টু নাম্বার। একটি সেল থেকে আরেকটি সেলের মাঝে কতটুকু জায়গা থাকবে পিক্সেলের সংখ্যা উল্লেখের মাধ্যমে নির্ধারণ করে দিতে হয়। যেমন সেল স্পেসিং ইকুয়াল টু 10, এর অর্থ হচ্ছে প্রত্যেকটি সেল আরেকটি সেল থেকে 10 পিক্সেল 10 ফিক্সার এলিমেন্ট পরিমাণ দূরত্ব অবস্থান করবে। অর্থাৎ এক সেল থেকে আরেক সেলের দূরত্ব হবে 10 পিক্সেল, অর্থাৎ 10টা ফুল স্টপের সমান জায়গা। এরপরে আসো সেল পেডিং, আরেকটা অ্যাট্রিবিউট, খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাট্রিবিউট। তারপরে সাধারণত প্রত্যেক সেলের ভিতরে ডেটা সেল বর্ডারের ঠিক পরে থেকে শুরু হয়। সেল পেডিং অ্যাট্রিবিউট ব্যবহারের মাধ্যমে সেল বর্ডারের এবং সেলের অভ্যন্তরের সেলের মাঝে ইচ্ছা অনুযায়ী পরিমাণ মতো জায়গা রাখা যায়। অর্থাৎ সেল বর্ডার থেকে কতটুকু জায়গা ফাঁকা রাখবো আমরা এই সেল পেডিং অ্যাট্রিবিউট দ্বারা নির্ধারণ করে দিতে পারি। সেল বর্ডার এবং সেল এর অভ্যন্তরে সেলের মাঝে ইচ্ছে অনুযায়ী পরিমাণ মতো জায়গা রাখা যায়। ডিফল্ট মান ব্রাউজার হিসেবে ব্রাউজার 1 পিক্সেল পরিমাণ জায়গা, অর্থাৎ সেল পেডিংটা না দিলেও 1 পিক্সেল জায়গা রাখবে, অর্থাৎ একটা ডট পরিমাণ জায়গা রাখবে। এখন আমরা যদি সেলের ডেটা ও বর্ডারের মাঝে এর অবস্থান কম বেশি করতে চাই, তবে সেল পেডিংয়ের মান 0 অথবা 1, 2, 3 এভাবে ইচ্ছা অনুযায়ী বসিয়ে নিতে পারি। সিনট্যাক্স হচ্ছে এরকম, টেবিল সেল পেডিং ইকুয়াল টু নাম্বারস। এখানে নাম্বার বসাইতে পারি আমরা। 3 বসাইলে সেল এক সেল থেকে আরেক সেলের টেবিলের বর্ডার থেকে লেখার দূরত্বটা 3 পিক্সেল পরিমাণ হবে এরকমভাবে। তাহলে এবার আসো আমরা ওয়েব পেজের টেবিল তৈরি করার পদ্ধতি আমরা একটু দেখে নিই। এর আগেও আমরা আগের ক্লাসগুলোতে আমরা এই পদ্ধতিগুলা দেখে নিয়েছি, কেমন? তাহলে এখন আসো আমরা প্রথমে কম্পিউটারটাকে স্টার্ট দেব। স্টার্ট দেওয়ার পরে আমরা প্রথমে উইন্ডোজ প্রোগ্রাম স্টার্ট দিলে উইন্ডোজ প্রোগ্রামটা চালু হয়ে যাবে। এরপরে 2 নম্বরে একদম বাম কোনায় স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমরা দেখতে পাবো এরকম, এখানে লেখা আছে দেখো স্টার্ট বাটনে একদম প্রথমে অল প্রোগ্রাম, এখানে অল প্রোগ্রামে ক্লিক করলে, আর যারা উইন্ডোজ 10 ব্যবহার করবে এদের থাকবে অল অ্যাপস। তাহলে অল প্রোগ্রামে ক্লিক করলে আমরা পাবো অ্যাক্সেসরিজে ক্লিক করলে আমরা অ্যাক্সেসরিজের উপর ক্লিক করতে হবে। তাহলে অ্যাক্সেসরিজ মেনুর অধীনস্থ প্রোগ্রাম প্রদর্শিত হবে। এখানে দেখো নোটপ্যাড লেখা আছে, এই নোটপ্যাডের উপরে ক্লিক করব অথবা ডাবল ক্লিক করব। তাহলে নিম্নরূপভাবে এরকমভাবে একটা আমরা এডিটর পাবো, যেখানে আমরা এই HTML এর কোডগুলো লিখব। তাহলে দেখো এখন আমরা HTML এডিটরে এই HTML কোড লিখি, এরকম কোড লিখতে হবে তোমাদেরকে। HTML বডি টেবিল বর্ডার ইকুয়াল টু 1, ক্যাপশন মাই টেবিল, এটা নেম টেলিফোন, তারপর নাম, এখানে নাম দিছি, টেলিফোন নাম্বার দেওয়া হয়েছে এরকম। আরেকটা টেবিল বর্ডার ইকুয়াল টু 1, ক্যাপশন মাই টেবিল, ক্যাপশনটা হলো মাই টেবিল। এরপরে TRTS নেম, TS ক্লোজ, TD এরকম নাম দিলাম। এরপরে টেলিফোন, এটাও কতগুলো নাম্বার দিলাম, মোবাইল নাম্বারও দিতে পারো, টেলিফোন নাম্বার দিলাম। টেবিল, যেহেতু টেবিলের ব্যবহার আমরা দেখতেছি, আমরা টেবিল ট্যাগ ব্যবহার করে টেবিল দেখব, তাহলে এই টেবিলটা ক্লোজ করলাম, বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে এরপরে আসো, এই যে আমরা ইয়েটা লিখলাম, HTML এর যে কোডটা লিখলাম, প্রোগ্রামটা লিখলাম, এটাকে সেভ করতে হবে। তাহলে সেভ করার জন্য ফাইল মেনুতে ক্লিক করতে হবে। ফাইল মেনুতে ক্লিক করলে এখানে সেভ অথবা সেভ অ্যাজ আসবে। এই সেভ অথবা সেভে ক্লিক করলে সেভ অ্যাজ ডায়লগ বক্স আসবে। এইরকম সেভ অ্যাজ ডায়লগ বক্স আসলে ফাইল নেম দেখো heading.html ফাইল নেমের জায়গা, সেভ টেক্সট ডকুমেন্ট আছে, এখানে আমরা অল ফাইলসে ক্লিক করব। দেখো অল ফাইল সিলেক্ট করে দিতে হবে। অল ফাইল সিলেক্ট করেই আমরা কি করব, সেভ হওয়া জায়গাটা নির্ধারণ করে দিতে পারি। যেমন ডেস্কটপ, এখানে যদি আমরা ডেস্কটপ লিখি তাহলে ডেস্কটপে এটা হবে, সেভ হবে। এই ফাইলটা আমরা যে কোডটা লিখলাম এটা ডেস্কটপে সেভ হবে। যদি
এটাকে আমরা ডেস্কটপে সেভ না করে অন্য জায়গায় সেভ করতে পারি, ডি ড্রাইভে পারি, ই ড্রাইভে, যে কোনো ফোল্ডারে আমরা সেভ করে নিতে পারি। প্রথমে আমরা ডেস্কটপে দেখাচ্ছি, তারপরে দেখো এবার ডায়লগ সেভ সেভ বাটনে ক্লিক করতে হবে। এখানে এই সেভ বাটনটা ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার পরে ফাইলটি কম্পিউটার ডেস্কটপে সংরক্ষণ হবে। তাহলে এখন আসো এই সংরক্ষিত ফাইলটি দেখো এই যে ডেস্কটপের মধ্যে এইরকম হেডিং ডট এসটিএমএল, এখানে আমরা যেখানে লিখছিলাম ফাইলের নাম ডট এসটিএমএল তো দিতে হবে, ফাইলের এক্সটেনশন না দিলে কিন্তু হবে না। এই যে দেখো এখানে হেডিং এর নামের একটা ফাইল সংরক্ষিত হয়েছে দেখা। এবার এইটাতে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে এটা দেখা হয়ে যাবে। যদি যে কোনো ব্রাউজার, দেখো এখানে ইন্টারনেট এক্সপ্লোরার আমরা দেখতে পাবো, যেহেতু লগোটা আছে। অন্য লগো মজিলা ফায়ারফক্স, গুগল ক্রম ইত্যাদি তো আমরা পাই। তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে ওই যে আমরা যে কোডটা লিখছিলাম এই কোডের দেখো এইরকমভাবে আমরা একটা টেবিল পেয়ে যাব। এখানে দেখো মাই টেবিল ক্যাপশন দিছি, আর এখানেও মাই টেবিল ক্যাপশন। তাহলে এইভাবে টেলিফোন নাম এগুলো দেখা যাবে। কিন্তু এরপরে আসো আমরা রাইট বাটন ক্লিক করি এটার উপরে রাইট বাটন ক্লিক করলে দেখো এরকমভাবে ওপেন উইথ পাবো আমরা। ওপেন উইথে ক্লিক করলে এখানে দেখো ফায়ারফক্স, গুগল ক্রম, ইন্টারনেট এক্সপ্লোরার বা আরও অনেকগুলো ব্রাউজার থাকে। এই ব্রাউজারে আমরা যে কোনো একটা সিলেক্ট করি, ক্লিক করলেই আমরা এরকম ফায়ারফক্সের উপর ক্লিক করি, তাহলে নিম্নের মতো করে দেখাবে। অন্য আমরা ইন্টারনেট এক্সপ্লোরার না করে এটা তো দেখতে পারি ফায়ারফক্সে, অথবা গুগল ক্রমও দেখতে পাই। তাহলে এইভাবে আমরা টেবিলটা দেখতে পাবো। এবার আসো আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, এবারে আমরা তোমাদের একটা একক কাজ দিলাম। আমি তোমাদের একটি সেলের অভ্যন্তরে জায়গা রাখার জন্য কোনটি ব্যবহৃত হয়, দেখো আমি 4টি উত্তর দিলাম। দেখো এখানে সেল স্পেসিং, একটি সেলের অভ্যন্তরে জায়গা রাখার জন্য কোনটি ব্যবহার, একটু আগে আমি আলোচনা করেছি। দেখো এটা হবে না, লাল দাগ হয়ে গেছে, এটা হবে না, এটা হবে। সেল প্যাডিং, বর্ডার থেকে জায়গাটা লেখাটা কতটুকু দূরত্ব হবে, এটা হলো সেল প্যাডিং অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা কাজটা করেছি। তাহলে দেখো এরপরে আসো দলগত কাজ তোমাদের দেব কিছু, যেমন ক দল যারা আর্টসে আসো বা মানবিক আসো তাদের জন্য একটা কাজ দিলাম। দেখো 2টি রো 3টি কলাম বিশিষ্ট টেবিল তৈরি করো। তোমরা সহজে তৈরি করে নিতে পারবা। 2টি রো, 2টি সারি ও 3টা কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করা পারবো। খ দল যারা ব্যবসা শিক্ষা আছো তাদের জন্য তোমাদের ক্লাসের 2জন বন্ধুর নাম, পিতার নাম, বন্ধুর পিতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর সংরক্ষণের জন্য ওয়েব পেজে একটি টেবিল তৈরি করো। গদল যারা বিজ্ঞান বিভাগ আছে তাদের কাজ হলো, দেখো দলগত কাজ, তোমরা দলগত হয়ে এই কাজগুলো করবে। 3টি কলাম ও 3টি রো বিশিষ্ট একটি টেবিল তৈরি করো এবং শেষের কলামে হেডার হবে স্যালারি, এই কলামের অ্যালাইনমেন্ট হবে ডানে। এই অবস্থায় তোমরা একটা তৈরি করবা। পাঠ মূল্যায়নে দেখো তোমাদের এতক্ষণ যা শিখেছি সেটা হলো, দেখো টিয়ার ট্যাগে 2টি অ্যাট্রিবিউটের নাম বলো। তোমরা এতক্ষণ দেখেছো টেবিল ট্যাগে 2টি অ্যাট্রিবিউটের নাম বলো, কল স্পান, রো স্পান, এগুলো তো জানোই তোমরা। সেল প্যাডিং এর কাজ কি? সেল প্যাডিং হইতে বর্ডার থেকে কতটুকু দূরত্ব লেখাটা হবে সেটাই কাজ। কল স্পান কতগুলো কলামকে একসাথ করে প্রদর্শন করা। রো স্পানের কাজও একই রকম, কতগুলো রোকে অর্থাৎ সারিকে একত্রে প্রদর্শন করা, সেটা হলো সেল স্পেসিংয়ের কাজ হচ্ছে কি এক সেল থেকে আরেক সেলের দূরত্ব তৈরি করা। তাহলে এবারে আসো আমরা বাড়ির কাজ তোমাদের দিয়ে দিই। বাড়ির কাজ হচ্ছে ওয়েব পেজে টেবিলের ভূমিকা লিখে আনবে। ওয়েব পেজে টেবিলের ভূমিকা লিখে আনবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি তোমাদের HTML এর টেবিলের ব্যবহার সম্পর্কে অনেক কিছু বললাম। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখলে। তারপরে ক্লাসটা মনোযোগী হয়ে দেখলে অবশ্যই তোমাদের অনেক কাজে আসবে। এগুলো পরীক্ষা আসে, পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য তোমাদের অনেক কাজে লাগবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।